আইপ্যাক আছে, এদের লিপস অ্যান্ড বাউন্ডস আছে, ঠিক আছে, ছোট ছোট বিভিন্ন অর্গানাইজেশন আছে, যে অর্গানাইজেশনের থ্রু দিয়ে এরা একাধিকভাবে মানি লন্ডারিং করেছেন, ব্ল্যাক মানিকে হোয়াইট করেছেন। তো এখন মানে কত অ্যামাউন্ট করেছেন, কিভাবে করেছেন, এটা তো অবশ্যই বিচারাধীন। পুর নিয়োগ মামলায় ধৃত সুজিত বসু। অভিযোগ, প্রায় বহু মানুষের দিয়ে ঘুষ নিয়ে চাকরি দিয়েছেন তিনি। এখন যদি সুজিত বসু রাজ সাক্ষী দেন তাহলে চাপে পড়তে পারে অনেকেই। এই নিয়ে কি বললেন আইনজীবী সিদ্ধার্থ গোস্বামী, শুনে নেব। মিডিয়া মহলের অনেকেই বলে যে সুজিত বসু একজন রোল বিক্রেতা থেকে হঠাৎ করেই একজন রিচ এমএলএ হয়ে উঠেছেন। তো ওনার কি এমন আরো কোনো গল্প আছে যেটা মানুষ জানে না? দেখুন, সুজিত বাবু একজন রোল বিক্রেতা, তিনি হঠাৎ করে কয়েকশো হাজার কোটি টাকার মালিক হয়ে উঠলেন, বাংলো হয়ে উঠলেন। কোনো গরিব লোক বড় লোক হয়ে উঠতেই পারে, তাতে কারোর আপত্তি নেই, সেটা বরঞ্চ দেশের স্বার্থে ভালো। কিন্তু যদি কোনো গরিব লোক সৎ পথে বড় লোক হয় বা পয়সা করে, সেটাই কাম্য। এখন একটি মানুষ, তিনি রাতারাতি একটি দল বা একটি সংগঠন করে রাতারাতি তিনি অগাধ পয়সার মালিক হয়ে গেলেন এবং বিভিন্ন জায়গায় প্রমোটিং এর সঙ্গে যুক্ত। তো বলা বাহুল্য যে যে হিউজ পরিমাণ টাকা নিয়ে উনি ডিল করেছেন, সে টাকা যে সোর্স, সে সোর্স মোটেই সঠিক রাস্তা দিয়ে সে টাকা আসেনি আমার মনে হয়। বিধাননগর কেন্দ্রে এখন যিনি নবনির্বাচিত বিধায়ক শারদ মুখার্জি দাবি করছেন যে অটো চালকেরা, সেখানকার অটো চালকেরা তার কাছে এমন অভিযোগ নিয়ে এসেছিলেন যে তাদের কাছ থেকে নাকি প্রতিদিন 100 টাকা করে তোলা হতো। তো এমন একটা ঘটনা, প্রতিদিন 100 টাকা, মানে তাদের কাছে অনেকটাই তোলা হতো, এমন একটা ঘটনা সেটা কেউ জানতো না এতদিন ধরে। দেখুন, খুব দুর্ভাগ্যজনক আমাদের দেশে যে করাপশন, সেই করাপশন গুলো না সাধারণ গরিব মানুষদের নিয়ে করাপশন হয়, এটাই খুব দুর্ভাগ্যজনক। আমি একাধিক বছর বিদেশে থেকে এসেছি, করাপশন বিদেশে নেই, অবশ্যই আছে। যে কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলুন, আপনি আমেরিকা বলুন, রাশিয়া বলুন, সব জায়গায় করাপশন আছে। কিন্তু সেখানে যে করাপশনটা হয়, সেখানে সাধারণ লোক এফেক্টেড হয় না, সেখানে গভর্নেন্স স্ট্রং হয়। বলার বক্তব্য হচ্ছে, আমি যেটা দেখে এসেছি, যে ধরুন কোনো আইন, কোনো ট্রাফিক আইন বা কোনো প্রশাসনিক একটি যে নিয়ম, সে নিয়মটি সাধারণ লোকের জন্য যেরকম প্রযোজ্য, একজন ভিআইপি বা ভিভিআইপির জন্য সেভাবে প্রযোজ্য। আমাদের দেশে কি হয়, করাপশনটা হয় খুব নিম্ন স্তরে, মানে এই ধরুন যেরকম সারদা স্ক্যাম, ঠিক আছে, বা ধরুন আপনার যেটা আপনি বললেন, রিক্সাওয়ালা অটোওয়ালা এদের থেকে 100 টাকা তোলা, হ্যাঁ, বা ধরুন কিছু কিছু তো নেতা মন্ত্রীদের স্কোয়ার ফুট মন্ত্রীও বলা হয়েছে, আপনারা হয়তো নাম আমি বলছি না। তো স্কোয়ার ফুটে টাকা নেওয়া, হ্যাঁ, কত স্কোয়ার ফুট বাড়ি বা কত স্কোয়ার ফুট ফ্ল্যাট হবে সেই অনুযায়ী টাকা, হ্যাঁ, বা কোথাও বাড়ি করতে গেলে লোকাল যিনি তৃণমূলের নেতা আছে তার থেকে আপনাকে মাল মেটেরিয়াল কিনতে হবে। তো এই যে সিন্ডিকেট রাজ, এই যে করাপশন, এটা মানুষ আর নিতে পারছিল না। আর এটা খুব ওপেন, এটা এরকম নয় যে, এমন ওপেনলি হচ্ছিল যে এরকম নয় যে লোকানো, এই চাকরি বিক্রি করা থেকে আরম্ভ করে, আপনি অটো বলছেন, একটা ধরুন গরিব মানুষ যে তার বাড়ি গাড়ি সমস্ত কিছু বিক্রি করে দিয়ে টাকা তুলে দিয়ে গেল যে সে কিছু চাকরি পাবে। এবং আমি আজকে আপনাদের এই মিডিয়াতেই দেখছিলাম, সেখান থেকেই বলছি যে কত বিভিন্ন চাকরি উনি দিয়েছেন জায়গার পরিবর্তে, টাকার বদলে। তো এগুলো তো এত হিউজ করাপশন। সেখানে যদি অটো চালকদের কাছ থেকে টাকা তোলার কথাতেই আসি, এই পুরো চক্রটা কাজ করতো কিভাবে, কারা টাকাটা তুলতো আর কাদের কাছে টাকাটা যেত, মানে কারা ইনস্ট্রাক্ট করতো যে টাকাটা? দেখুন, কিভাবে কাজ করতো একটা মানে সিস্টেম, সেটা তো আমি বলতে পারবো না, কারণ আমি নিজে কোনোদিন টাকা তুলিনি। হ্যাঁ, তো এটা তো মানে চোর কিভাবে চুরি করতো সেটা চোরই বলতে পারবে, সেটা আমি বলতে পারবো না। কিন্তু এটা ঠিক, ওরা খুব সিস্টেমেটিক ওয়েতে টাকা তুলতো। এবং বিভিন্ন শ্রেণী, আপনি অটো কেন, আপনি রাত্রিবেলায় যদি মানে কোনো হাইওয়ে দিয়ে যান, সেখানেই দেখবেন কিভাবে হাত পেতে দাঁড়িয়ে আছে প্রচুর লোকজন, ট্রাক থেকে আরম্ভ করে সাধারণ গাড়ি থেকে আরম্ভ করে টাকা নিচ্ছে, আনঅ্যাকাউন্টেড টাকা। আপনি পার্কিং এ চলে যান, আপনি ধরুন আপনার গাড়ি পার্কিং করলেন, দেখবেন আপনাকে পার্কিং এর স্লিপ দিচ্ছে না, আপনার কাছ থেকে টাকা নিচ্ছে। আপনি পার্ক স্ট্রিটে গাড়ি রাখলেন, দেখবেন ঘন্টায় 50 টাকা নিচ্ছে। আবার আরেকটা অন্য কেএমসি পার্কিং এ রাখলেন, সেখানে ঘন্টায় 10 টাকা নিচ্ছে। আবার দেখবেন আপনি হাইকোর্টেরই আমি বলছি, কোথাও একটা জায়গায় গাড়ি রাখলেন, সেখানে দেখা গেল 200 টাকা নিচ্ছে ঘন্টায়। তো এই টাকাগুলো কিভাবে নেয়?
তো পুরো এটা মানে দিনের আলোর মতো স্বচ্ছ এখানে করাপশন। তো সুজিত বসুর ছেলে সমুদ্র বসুর একটা রেস্টুরেন্ট ছিল, সেটার ব্যাকগ্রাউন্ড কি, মানে সেটা কি ব্ল্যাক মানিকে হোয়াইট করার জন্য এই রেস্টুরেন্টটা খোলা হয়েছিল বা কিছু? দেখুন, এটা হতেই পারে, না হওয়ার কি অস্বাভাবিক কিছু নেই। এনাদের তো বিভিন্ন রেস্টুরেন্ট খুব সফিস্টিকেটেড, আই প্যাক আছে, এদের লিপস অ্যান্ড বাউন্ডস আছে, ঠিক আছে, ছোট ছোট বিভিন্ন অর্গানাইজেশন আছে, যে অর্গানাইজেশনের থ্রু দিয়ে এরা একাধিকভাবে মানি লন্ডারিং করেছেন, ব্ল্যাক মানিকে হোয়াইট করেছেন। তো এখন মানে কত অ্যামাউন্ট করেছেন, কিভাবে করেছেন, এটা তো অবশ্যই বিচারাধীন। সুজিত বসুর ছেলে দাবি করছেন যে প্রাক্তন তৃণমূল নেতা যিনি বর্তমানে বিজেপিতে আছেন, তিনিও পুরসভার চাকরি নিয়োগে অবৈধ টাকার সুবিধাভোগী, মানে তিনিও পেয়েছেন কিছু টাকা। তো যদি তিনি প্রমাণ সহ বর্তমান বিজেপি নেতাদের নাম প্রকাশ করেন, তাহলে কি পরিস্থিতি তৈরি হতে পারে? আগে তো করুক, তারপরে তো পরিস্থিতি প্রকাশ হবে। যদি করে থাকে তাহলে কি স্টেপ নেওয়া হবে? স্টেপস তো পরের কথা। এই তো এখন এরা মানে এক একজন এক এক রকম মানে কথা ফ্লাউট করিয়ে দেয়। মমতা ব্যানার্জি লাস্ট 5 বছর ধরে একটা পেন ড্রাইভ নিয়ে নাচানাচি করছিলেন যে আমি হেরে গেলেই পেন ড্রাইভটা পাবলিশ করে দেবো। কোথায়? আজকে আমি জিজ্ঞেস করছি মাননীয়াকে, কোথায় সেই পেন ড্রাইভ? হারিয়ে গেল নাকি ভোটে হারার পরে? কোথায় গেল সেই পেন ড্রাইভ? সেই পেন ড্রাইভে নাকি এমন নথি আছে পুরো ভারতবর্ষের সব নেতারা ইনভলভ। সুতরাং এরা অনেক কিছুই বলে, হ্যাঁ, মানুষকে মেলাইন করার জন্য, কিন্তু অবশেষে কোনটা সত্যি কোনটা ঠিক সেটা বিচারাধীন, এবং বিচারের পরে সেটা জানা যাবে কোনটা ঠিক কোনটা ভুল। সেটা নিয়ে মন্তব্য করার কোনো মানেই হয় না। বাট মানুষ তো দেখছে স্বচক্ষে, তো মানুষ দেখে মানুষ বিচার করেছে, আজ তার ফলস্বরূপ তার ফল হাতে নাতে পেয়েছে। যদি উনি কোন লিস্ট এরকম দিতে পারেন, তাহলে কি ইডি সুজিত বসুর সঙ্গে কোনো সমঝোতায় আসতে পারেন? দেখুন, একটা হচ্ছে যে যদি কেউ রাজসাক্ষী হয়, আর একটা হচ্ছে যদি কেউ এভিডেন্স দেয়। দুটোর মধ্যে ডিফারেন্স কি? একজন হচ্ছে কোঅপারেট করছে, একজন ইনভেস্টিগেশনে কোঅপারেট করছে। তাহলে যে লোকটা ইনভেস্টিগেশনে কোঅপারেট যদি কেউ করে থাকে, তার যে শাস্তি, সে শাস্তিতে কিছুটা রিমিশন হয়। যদি কেউ রাজসাক্ষী হয়, ঠিক আছে, স্টেট উইটনেস হয়ে গেল, তো সেখানে তার কিছু রিমিশন হতে পারে। বাট তার মানে এইটা নয় যে আমি একজন খুন করে আমি বলে গেলাম যে দাদা জানেন তো আমি তো 2টো খুন করেছি, বাট আমার আগে উনি না 10টা খুন করেছেন, বলে 10টা নাম নিয়ে নিলাম, কারণ আমি ক্লিন চিট পেয়ে গেলাম। এটা কোনোদিনই হবে না। পুরনিয়োগ মামলায় সুজিত বসুকে গ্রেফতার করা হয়েছে। তো এই পুরনিয়োগ মামলার অ্যাকচুয়াল ব্যাপারটা কি হয়েছিল? উনি পয়সা নিয়েছেন, পয়সা নিয়ে বিভিন্ন জায়গায় নিয়োগ করেছেন। এখন বিভিন্ন ডিপার্টমেন্টে উনি নিয়োগ করেছেন। এখন শুধু তো উনি নিয়োগ করেননি, এখানে তো অনেকেই ইনভলভড আছে। টোটাল আপনাদের পৌরসভাতে অনেক লোক ইনভলভড আছে যারা পয়সা নিয়ে এখানে চাকরি দিয়েছে। এবার যে লোকটা পয়সা নিয়ে চাকরি দিল, আমি দেখছিলাম আজকে, প্রায় আপনি যদি সবকটা হিসাব করেন, মানে বিভিন্ন দফতরে কোথাও 200 জন, কোথাও 20 জন, কোথাও 30 জন, কোথাও 300 জন, প্রায় 1000টা লোককে উনি চাকরি দিয়েছেন। আজকে আপনি ভেবে দেখুন তো কি মানে একটা ডেঞ্জারাস পরিস্থিতিতে ঠেলে দিল। মানে 1000টা প্রায় অযোগ্য প্রার্থীকে উনি চাকরি দিয়ে দিলেন, একদম মানে যেখানে যারা পাবলিককে নিয়ে ডিল করে। এবার যেই সরকারি আসুক, এরা তো করাপ্ট, এরা তো বাই আনফেয়ার মিনস, হয় টাকা দিয়ে বা কোনো 2 নম্বরই করে বা পার্টির সাথে কোনো না কোনো ভাবে তো চাকরি পেয়েছে। তাই এই যে 1000খানা অসৎ লোক আজকে একটা সরকারি একটা পাবলিক সার্ভিসে ঢুকিয়ে দেওয়া হলো, এদেরকে তো আর রাতারাতি পরের দিন তো তাড়িয়ে দিতে পারবে না, নাম এলেও তাড়াতে পারবে না, এটা সম্ভব নয়। তাহলে এই 1000টা লোক ফাংশন করবে সিস্টেমের ভেতরে, আপনি কিছু করতে পারছেন না। আমি জানি না এটা কিভাবে ম্যানেজ করবে আমাদের বর্তমান সরকার, বাট এটা একটা ডেঞ্জারাস, কারণ এরা তো করাপ্ট। তো যে করাপ্ট সে তো করাপশন চালিয়ে যাবে। সেখানে ইডি যেভাবে চাপ দিচ্ছে, যেভাবে জেরা করছে সুজিত বসুকে, প্রথমে 9 ঘন্টা, আবার সারা রাত ধরে জেরা, তো সেখানে চাপের মুখে পড়ে কি সুজিত বসু রাজসাক্ষী হতে পারে নাকি নীরব থাকবেন? হতেই পারে। দেখুন, ইডি, সিবিআই, এদের যে ইনভেস্টিগেশন প্রসেস, এদের খুব হাইটেক ইনভেস্টিগেশন প্রসেস। আমি কিছু কিছু জায়গায় আমি দেখেছি, উইটনেস করেছি। তো এখানে না মানে খুব সাইকোলজিক্যালি ব্যাপারগুলো মানে খেলা হয়। তো মানে ওরা জানে কিভাবে সত্যিটাকে বের করতে হয়। তো একটা সময় মানুষ ব্রেকডাউন হয়, সত্যি বলে দেয়। তো এখানে রাজসাক্ষী হবে কি হবে না সেটা তো আমি জানি না, ওটা ওনার ব্যাপার। উনি যদি রাজসাক্ষী হন তাও যে খুব একটা চেঞ্জ হবে আমার মনে হয় না। কারণ আর যতদিন অবধি তৃণমূল সরকার পাওয়ারে ছিল, ততদিন অবধি সবাই একরকম কথা বলছিল, তৃণমূলের নেতা মন্ত্রীরাই,
যেই দিনকে তৃণমূল পড়ে গেল, আপনি যদি মানে এই বিভিন্ন তৃণমূলের সকল নেতাদের যদি ভিডিও ফুটেজ দেখেন, আপনার তো মনে হবে সবাই রাজসাক্ষী। এই রিজু বাবুর আমি এক ভিডিও দেখলাম, পুরো 180 ডিগ্রি ঘুরে গেলেন। ঠিক আছে, এখন তো যাকে তাকে যে পারছে যাকে তাকে গালাগালি দিয়ে যাচ্ছে, যে পারছে তৃণমূলের এখন সবাই একে তাকে দোষ দিয়ে যাচ্ছে। আপনি যদি সবারই ভিডিও গুলো দেখেন ইউটিউব বা নিউজ চ্যানেলে, আপনার মনে হবে তৃণমূলের প্রত্যেকটা প্রার্থী এখন রাজসাক্ষী। মমতা বন্দ্যোপাধ্যায় কি সরাসরি ভাবে এর সাথে কোনোভাবে কানেক্টেড? দেখুন, আপনার ঘরে আপনার যে সিনিয়র, তার পারমিশন ছাড়া জুনিয়র যারা বাচ্চা ছেলে, সে কি কিছু করতে পারে? নিশ্চয়ই পারে না। তো আপনার অর্গানাইজেশন, আপনি হচ্ছেন পার্টির সুপ্রিমো, আপনি হচ্ছেন স্টেটের হেড, আপনার নিচে আপনি পুলিশ মন্ত্রী, আইবি থেকে আরম্ভ করে সবকিছু আপনার আন্ডারে। তো আপনার কাছে তো সব ইনফরমেশন আছে, আপনার কাছে সমস্ত ইনফরমেশন থাকা সত্ত্বেও আপনি কোনো স্টেপস নেননি, মানে আপনার ডাইরেক্ট ইনভলভমেন্ট রয়েছে তাতে। তা উনি কি করে এটাকে মানে এড়িয়ে যাবেন আমি জানি না। উনি যদি এইটাকে এড়িয়ে যেতে পারেন এইটা বলে যে না আমি কিছু জানতাম না, তাহলে আমি তো বলবো যে দিল্লির কেজরিওয়ালও কিছু জানতেন না, আর গোয়া মহারাষ্ট্রে যেটা হয়েছিল ওনারাও কিছু জানতেন না, কেউই কিছু জানতেন না। আপনি একটা স্টেটের হেড, চিফ মিনিস্টার, প্লাস আপনি পুলিশ মিনিস্টার, আপনি জানেন না, আপনি কি করে বলতে পারেন? ডেফিনেটলি ওনার এখানে সম্পূর্ণ ইনভলভমেন্ট ছিল আমার মনে হয়।